আজ 3 বছর পর বাড়ি ফিরছি। মনে অনেকটা শান্তি ও আনন্দ লাগছে, কারণ 3 বছর আগে বাড়ি থেকে বেরিয়ে এসেছি প্রবাসের উদ্দেশ্যে। যা একজন প্রবাসীর কাছে কতটা কষ্টের সেটা একমাত্র আমি জানি। হয়তোবা আরও কিছুদিন থাকতাম। হঠাৎ করে বাড়ি থেকে খবর এসেছে বাবা নাকি ভীষণ অসুস্থ। আমার বাবা প্রথম থেকেই কথা বলতে পারেন না। আমি যখন ছোট ছিলাম, একটা অ্যাক্সিডেন্টে বাবার কথা বলার শক্তিটা চলে যায়। তবে থেকে আর কখনো বাবার আওয়াজ শুনিনি। বাড়িতে বাবা, মা, ভাই, বৌদি সবাই আছেন, কিন্তু বাবার সাথে কখনো ফোনে কথা বলা হয় না। সব সময় অন্যদের কাছ থেকে বাবার খবর নেই। মনে অনেক কষ্ট লাগে। ছোটবেলা থেকে যে বাবা খুলে পিঠে করে মানুষ করেছিলেন, সামান্য অ্যাক্সিডেন্টে সেই বাবার আর মুখের ভাষাই শুনতে পাই না। কষ্ট হলেও কষ্টটা বুকে ধামাচাপা দিয়ে রাখতে হয় আমাদের মতো ছেলেদেরকে। কারণ সবাই বলে ছেলেদের মন নাকি শক্ত, মনটা কোনোভাবেই মানতে চায় না। কারণ বাবা যেসব ছেলেদের সব থেকে বড় ছায়া। যাই হোক, আমার বাড়িতে আমার বড় দাদা বিয়ে করে নিজের স্ত্রী সন্তানদের নিয়েই আছেন। দাদার বিয়ের আজ 7 বছর হয়ে গেছে। বিয়ের 4 বছর পর আমি বেরিয়ে এসেছিলাম বাড়ি থেকে। আজ 7 বছর পূর্ণ হলো দাদার বিয়ের। 3 বছর দেখতে দেখতে প্রবাসেই কাটিয়ে দিলাম। বাড়িতে সবার কথা অনেক মনে পড়ে। ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত সবার স্মৃতি যেন মনটাকে খুঁড়ে খুঁড়ে খায়। প্রবাসের মধ্যে যখন অসুস্থ হয়ে পড়ি, ছোট বোনের কথা মনে পড়ে ভীষণ। কারণ বাড়িতে থাকতে যখন আমি অসুস্থ হতাম, তখন পাগলের মতো মাথার পাশে বসে মাথায় টিপে দিত। একটু পরপর মাথায় হাত দিয়ে দেখত জ্বরটা কমছে কি না। মা জননের কথাটা তো আর বলাই যায় না, কারণ মা তো মাই হয়। মায়ের কথা মনে হলে না চাইতে চোখ দিয়ে জল চলে আসে। আজ 3 বছর পর বাসায় ফিরছি। সবার সাথে কিছু কিছু কেনাকাটা করেছি। মায়ের সাথেও একটা শাড়ি, ছোট বোনের সাথে 3 পিস কাপড়, বৌদি, দাদা সবার সাথে কিনেছি। বাবার সাথেও একটা পাঞ্জাবির কাপড় আর একটা স্যুট। সবাইকে সারপ্রাইজ দেওয়ার কথা ভেবে এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ইচ্ছে ছিল না, মনে হচ্ছিল আরও 1 বছর থাকলে বাড়িতে গিয়ে এই প্রবাস জীবনটা চিরতরে মুছে ফেলবো। পরিবারের সাথে বাকি জীবনটা কাটাবো। 5-6 দিন আগে দাদা ফোন করে আমাকে বলেন, বাবা ভীষণ অসুস্থ, বাবা তোকে দেখার বায়না করছে, কিন্তু ভিডিও কল করে দেখার মতো জায়গা নেই সেখানে। আমাদের বাড়িতে বেশি সিগন্যাল থাকে না। ফোন করার জন্য বাড়ি থেকে একটু দূরে যেতে হয়। তাই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সবাই ফোন করে কথা বলে আমার সাথে। বাবা তো কথা বলতেই পারে না, সেজন্য সবার কাছ থেকে বাবার খবরটা নেই সব সময়। দাদার কথা শুনে ভীষণ কষ্ট লাগলো, কারণ বাবা কথা বলতে পারেন না। সেজন্য অনেক দিন হয়ে গেছে বাবার সাথে কথাই বলা হয় না। আজ থেকে 1 মাস আগে বাবাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন। বাড়ি থেকেই বেরিয়েছিলেন, সেজন্য ভিডিও কল করে বাবাকে দেখেছিলাম এক নজর। বাবার কথা মনে হলে কেমন যেন মনটা অস্থির হয়ে পড়ে। সেজন্য এবার ডিসিশন নিয়েই ফেললাম যে বাড়িতে গিয়ে বাবাকে দেখে আসব। অনেক দিন হয়ে গেল, সবার সাথে দেখা করে আবার আসব। পরিবারের দায়িত্বটাও যে আমার উপর। দাদা একটু একটু কাজ করে বাড়িতে, সেই টাকা দিয়ে নিজের ছেলে মেয়েদের স্কুলের খরচটা বার করতে পারে না। সংসার চালাবেন কোথা থেকে? সংসারটাও এখন প্রায় অনেকটা বড় হয়ে গেছে। বাড়িতে মোট সদস্য বলতে প্রায় 7 জন। দাদা, বৌদি, ওদের ছেলে মেয়ে 2, ছোট বোন, বাবা, মা। সেজন্য সংসারের সমস্ত দায়িত্ব আমার কাঁধে। বাড়িতে গিয়ে বসে থাকলে তো আর সংসার চলবে না। সেজন্য বাবার সাথে দেখা করে আবার ফিরে আসব নিজের আপন জায়গায়, যে জায়গাটা চাইলেও ছেড়ে দেওয়া সম্ভব নয়। প্রবাস জীবনটা যে কত কষ্টের
সেটা একমাত্র প্রবাসীরাই বুঝতে পারে। আজ সকালে ট্রেনে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। একটু আগে দাদার সাথে ফোন করে কথা বলেছি। মায়ের সাথে আর কথা বলা হয়নি। এক কথায় বলতে 2-4 দিন থেকে শুধু দাদার সাথেই কথা বলি। বাকিদের কথা জিজ্ঞেস করলে দাদা বলেন ওরা সবাই বাড়ি থেকে বের হতে পারে না, কারণ বাবার শরীরটা ভীষণ অসুস্থ, সেজন্য সবাই বাবার পাশেই থাকে। এই কথা শুনে আমি ভীষণ অস্থির হয়ে পড়ি। কখন বাড়িতে যাব, কখন বাবাকে দেখব। না জানি বাবা আমাকে দেখার জন্য মনটা কত চটফট করছে। 3 বছর আগে বাবার থেকে দূরে সরে গেছি। এখন পর্যন্ত বাবার সাথে কথা বলিনি। বাবাকে খাওয়ানোর জন্য অনেক কিছু কেনাকাটা করলাম। কি খেতে পারবেন বাবা? দাদাকে জিজ্ঞেস করলাম, বাবা কি খেতে চান? জিজ্ঞেস করো বাবাকে। দাদা এক কথায় বলে দিলেন, বাবা কিছুই খেতে চান না। বাবার খাওয়ার জন্য কিছুই কিনতে যাস না, শুধু তুই নিজেই বাড়িতে আয়। দাদা বললে কি হলো, আমি কিছু কিনেছি বাবার জন্য। জানি না বাবা খেতে পারবেন কি না। যাই হোক, বাড়িতে যাওয়ার সময় প্রায় চলেই এসেছে। এভাবে ট্রেন জার্নি করে আজ 4 দিন হয়ে গেল। গ্রামে এসে পৌঁছলাম। দাদাকে ফোন করে বললাম স্টেশন থেকে আমাকে একটু নিয়ে যেতে। দাদা বলল, তুই থাক ওখানে, আমি আসছি। একটা গাড়ি নিয়েই আসছি। জানি না কার একটা গাড়ি নিয়ে দাদা স্টেশনে পৌঁছলো। দাদাকে দেখে ভীষণ অবাক হয়ে যাই আমি, কারণ দাদার মুখের দিকে তাকাতে মনে হচ্ছিল দাদা ভীষণ কান্নাকাটি করেছে। চোখ মুখ লাল হয়ে ফুলে আছে। আমি জিজ্ঞেস করলাম, দাদা কি হয়েছে তোমার? সব ঠিক আছে তো? দাদা বলেন, সব ঠিক আছে, বাড়িতে চল আগে, পরে কথা বলছি। আমার মনে কেমন যেন একটা খটকা লাগলো। দাদা কি বলে আমাকে ইঙ্গিত দিতে চাইছে? কিছু না বলে দাদার সাথে আমিও বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাড়িতে গিয়ে গেটের সামনে পা রাখতেই ছোটো বোনটা খেদে খেদে এসে আমার গলায় জড়িয়ে ধরে। ওকে এই অবস্থায় কাঁদতে দেখে আমি আরও বেশি অবাক হয়ে যাই। সবার দিকে তাকিয়ে আছি, কেউ কিছুই বলছে না আমাকে, সবাই চুপ করে আছে। বাবাকে আর মাকে কোথাও দেখতে পাচ্ছি না। মনে হয় বাবা অসুস্থ, তাই সবাই কান্না করছে, আর মা হয়তো বাবার পাশেই বসে আছে। এই ভেবে ভিতরে যেতে লাগলাম। ঘরের ভিতর পা রাখতে মাকে দেখে আকাশ ভেঙে মাথায় পড়ে যাওয়ার অবস্থা হলো। এই অবস্থায় মাকে দেখতে পাবো এই কথাটা স্বপ্নেও ভাবিনি কখনো আমি। মাকে বিধবা সাদা শাড়ি পরিয়ে একটা জায়গায় বসিয়ে রাখা অবস্থায় দেখে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। সোজা গিয়ে মায়ের পায়ে পড়ে কাঁদতে লাগলাম। মাও আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন আর বললেন, বাবা, তোর বাবা শুধু একটাই আশা ছিল, তোকে দেখবেন। সংসারের বোঝাটা এত ভারী হয়ে গেছিল, যার জন্য নিজের বাবাকে শেষবারের মতো একবার দেখতে পারিসনি। মায়ের এই কথাগুলো শুনে আমার বুকটা জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। অনেক কষ্ট লাগছিল আমার এই কথাগুলো শুনতে। অনেক আশা বুকে নিয়ে বাড়িতে এসেছিলাম শেষবারের মতো বাবাকে দেখবো বলে। কেউ বলেনি আমাকে যে বাবা এই পৃথিবীতে নেই। সবাই বলছে বাবা নাকি ভীষণ অসুস্থ, আমাকে দেখতে বায়না করছে। কিন্তু একবার তো বলতে পারতো যে আমার বাবা আর এই পৃথিবীতে নেই, তাহলে মনে এতটা আশা নিয়ে আসতাম না বাড়িতে। আমি বারবার দাদাকে জিজ্ঞেস করি, কেন দাদা, আমাকে কেন বললে না যে বাবা এই পৃথিবীতে নেই? দাদা আমাকে সান্ত্বনা দেওয়ার বাহানা করে বলল, দেখ ভাই, এই কথাটা যদি তোকে বলি, জানি না সেখানে তুই একা একা কী করবি, সেজন্য আমি চাইনি তোকে এই কথাটা শোনাতে। আমি জানি তুই বাড়িতে আসলে সব জানতে পারবি, সেজন্য তোর ভালোর জন্য আমি তোকে এই খবরটা দিতে পারিনি। হয়তো বা
দাদা ভালোর জন্যই করেছে এমনটা, কিন্তু আমার বুকটা ফেটে যাচ্ছে বাবার জন্য। মনটাকে একটু সান্ত্বনা দিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছিল বাবার? কখন, কিভাবে মারা গেছেন বাবা? প্রশ্নগুলো করতে অনেক কষ্ট লাগলেও জিজ্ঞেস তো করতেই হবে, কারণ মনকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কথাগুলো জানা আমাকে ভীষণ প্রয়োজন, জানতেই হবে। তখন দাদা বলেন, সত্যি বাবা তোর জন্য ভীষণ অস্থির হয়ে পড়েছিলেন। কথা বলতে না পারলেও বারবার তোর ছবির দিকে তাকিয়ে ইশারা করছিলেন। 6 দিন আগে তোকে খবর দিয়েছিলাম যে বাবা ভীষণ অসুস্থ। পরশু সকালে 10টা নাগাদ বাবার মৃত্যু হয়। এই খবরটা চাইলেও তোকে দিতে পারিনি, কারণ তখন তো তুই ট্রেনে ছিলি। মনে অনেকটা শান্তি ছিল, হয়তো বা শেষবারের মতো বাবাকে দেখতে পারবি, কিন্তু বুঝতে পারিনি তোকে রাস্তায় ফেলে বাবা এভাবে ছড়ে চলে যাবেন। দুঃখ করিস না ভাই, কারণ যা হয় ভালোর জন্যই হয়। হয়তো বা আল্লাহ এটাই চেয়েছিলেন, কষ্টগুলো বুকে চেপে রেখে সারা জীবন বাঁচতে হবে আমাকে। এই কথাগুলো ভেবে বুকটা আরও বেশি ছটফট করতে লাগলো। এটাই হলো প্রবাসীদের জীবন, যা না চাইতেও মেনে নিতে হয়। অনেক কষ্ট বুকে চেপে রাখতে হয় পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য প্রবাসে যাওয়া, কিন্তু সেই পরিবারের আপনজনরাই ছেড়ে চলে যায়। সেই কষ্টটাও বুক পেতে মেনে নিতে হয়। এটাই প্রবাসীদের জীবন, এটাই ছেলেদের জীবন। গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।